হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। ডব্লিউবিসিএস সায়েন্স পিআইকিউ সিরিজে যে ক্লাস আমরা করছিলাম, আজকে কেমিস্ট্রির প্রথম ক্লাস। ইতিমধ্যে আমরা বায়োলজি এবং ফিজিক্স কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস সায়েন্স পিআইকিউ সিরিজের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। ঠিক আছে? ইতিমধ্যে আমরা ইতিহাস, ভূগোল, পলিটি এগুলো কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে? টোটাল 3টে ক্লাসের মধ্য দিয়ে কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষায় আসা রসায়নবিদ্যার যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আজকে প্রথম ক্লাস। চলো দেখে নিই কেমন ধরনের প্রশ্ন এসেছিল বিগত বছরে। দেখো প্রথম প্রশ্ন, নিম্নোক্ত কোনগুলিকে নোবেল গ্যাস বলা হয়? বলো যে কোন গ্যাসগুলিকে বলা হয় নোবেল গ্যাস? সঠিক উত্তর কি হবে? অপশন সি, আর্গন এবং নিয়ন। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপের মৌলগুলিকে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদেরকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু বলা হয়। এরা সাধারণ তাপমাত্রায় কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না, তাই এদের নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস বলা হয়। ভূগর্ভস্থ রেলপথে নিম্নোক্ত কোনটির ব্যবহার করে বায়ু বিশুদ্ধ করা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, হাইড্রোজেন পারঅক্সাইড। ভূগর্ভস্থ রেলপথে বা সাবওয়েতে বায়ু বিশুদ্ধ করতে এবং দুর্গন্ধ ও জীবাণু দূর করতে হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু ব্যবহার করা হয়। এটি একটি শক্তিশালী জারক পদার্থ যা বাতাসে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কোষপ্রাচীর ধ্বংস করে বাতাসকে নিরাপদ রাখে। চলো দেখে নিই পরের প্রশ্ন। 1775 সালে একজন বিজ্ঞানী পরীক্ষামূলকভাবে দেখিয়েছিলেন যে বায়ু দুটি গ্যাস নিয়ে গঠিত হয়। সেই বিজ্ঞানীটির নাম কি? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, প্রিস্টলি। জোসেফ প্রিস্টলি 1774 সালে অক্সিজেন আবিষ্কার করেন। 1775 সালে তার গবেষণার ফলাফল তিনি প্রকাশ করেছিলেন। তিনি তার পরীক্ষার মাধ্যমে দেখিয়েছিলেন যে সাধারণ বায়ু মূলত দুটি উপাদানের মিশ্রণে একটি দহনে সাহায্যকারী, যা তিনি নাম দিয়েছিলেন কি অক্সিজেন, এবং অন্যটি জ্বলন বিরোধী, যা পরবর্তীকালে নাইট্রোজেন নামে কিন্তু পরিচিত হয়। শুষ্ক বরফ কি দিয়ে তৈরি হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। ওয়াটার গ্যাস কোনটির মিশ্রণ? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। ওয়াটার গ্যাস হলো একটি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের হচ্ছে মিশ্রণ। এটি লাল, গরম কোক এবং কয়লার উপর দিয়ে বাষ্প চালনা করলে কিন্তু তৈরি করা হয়। এই মিশ্রণটি একটি দাহ্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং এতে সমপরিমাণ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন থাকে। অধিকাংশ জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায়? সঠিক উত্তর হবে কি? অপশন বি, পাললিক শিলায়। ভালকানাইজেশন প্রক্রিয়ায় নিচের কোন দুটিকে উত্তপ্ত করা হয় একসাথে? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, রাবার এবং সালফার। যখন তরলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হয় তখন এর ঘনত্ব কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন সি, হ্রাস পাবে। যখন একটি তরলকে উত্তপ্ত করা হয় তখন তার অণুগুলোর গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায় এবং তারা একে অপর থেকে দূরে সরে যায়। ফলে তরলটির আয়তন কিন্তু বেড়ে যায়। যেহেতু ঘনত্ব সমান কি ভর বাই আয়তন, তাই আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যায় বা হ্রাস পায়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় তরলের প্রসারণের কারণে কিন্তু ঘনত্ব হ্রাস পায়। ফসজিন নিম্নোক্ত কোনটির একটি সাধারণ নাম? বলো।
সঠিক উত্তর হবে কি? অপশন ডি কার্বনাইল ক্লোরাইড। ঠিক আছে? যে কার্বনাইল ক্লোরাইড যার সংকেত কি? COCl2 গ্যাসটি সাধারণত ফসজিন নামে পরিচিত। এটি একটি বর্ণহীন গ্যাস এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক ও কীটনাশক তৈরির মতো শিল্পক্ষেত্রে রাসায়নিক সংশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ কিন্তু উপাদান হিসেবে ব্যবহৃত হয়। নিচের কোন মিশ্রণটিকে আলাদা করার ফানেল ব্যবহার করে আলাদা করা যায়? নিচের কোন মিশ্রণকে আলাদা করার ফানেল ব্যবহার করে আলাদা করা যায়? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি জল এবং তেল। বিভাজক ফানেল বা সেপারেটিং ফানেল সাধারণত অমিশ্রণযোগ্য তরল বা যে তরলগুলো একে অপরের সাথে মেশে না তাদেরকে কিন্তু আলাদা করতে ব্যবহৃত হয়। নিম্নোক্ত কোনটি ক্লোরিনের উপাদান নয় বলেছে? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি ক্লোরোফিল। ক্লোরোফিলের প্রধান উপাদান হলো কি ম্যাগনেসিয়াম। এতে কোনো ক্লোরিন কিন্তু থাকে না। ঠিক আছে? অন্যদিকে যে বাকি ৩ টি অপশন রয়েছে সেখানে কিন্তু ক্লোরিন থাকে। যেমন কি DDT যার সম্পূর্ণ নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। এটা পরীক্ষায় আসে। ক্লোরোফর্মের সংকেত কি? CH, Cl3 এখানে কিন্তু ক্লোরিন রয়েছে। আর ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOClCl এখানে কিন্তু দুবারই কিন্তু ক্লোরিন রয়েছে। চলো দেখে নিই পরের প্রশ্ন। ধাতুবিদ্যায় শিলা পদার্থ অপসারণের জন্য ব্যবহৃত পদার্থকে বলে কি? সঠিক উত্তর হবে কি? অপশন বি অপশন সি ফ্লাক্স। ঠিক আছে? ধাতুবিদ্যায় আকরিক থেকে শিলা পদার্থ বা অবাঞ্ছিত অপদ্রব্য অপসারণের জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? ফ্লাক্স বলা হয়। ফ্লাক্স অপদ্রব্যের সাথে বিক্রিয়া করে গলিত স্লাগ তৈরি করে যা ধাতু থেকে সহজে আলাদা করা যায়। পারমাণবিক চুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় কি হিসেবে? সঠিক উত্তর হবে কি? অপশন ডি নিউট্রনের বেগ কমানোর জন্য। মডারেটর পারমাণবিক চুল্লিতে জ্বালানি থেকে নির্গত দ্রুতগামী নিউট্রনগুলোকে ধীর গতি সম্পন্ন করতে গ্রাফাইট মডারেটর বা নিউক্লিয়ার মডারেটর হিসেবে কিন্তু কাজ করে। ঠিক আছে? নিউট্রনের বেগ কমে গেলে ইউরেনিয়ামের পরমাণুর সাথে সংঘর্ষের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পায়, যা শৃঙ্খল বিক্রিয়া বজায় রাখতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? নিম্নোক্ত কোনটির ওপর একটি কোষের ইএমএফ নির্ভর করে না? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ কোষের আকারের উপরে। একটি কোষের তড়িৎচালক বল বা ইএমএফ এর মান মূলত ইলেকট্রয়েড প্রকৃতির এবং ইলেকট্রোলাইটেড প্রকৃতির ও ঘনত্ব এবং তাপমাত্রার উপর কিন্তু নির্ভর করে না। এটি কোষের ভৌত আকার বা আয়তনের উপর কিন্তু নির্ভরও কিন্তু করে না। একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধ জীবনকাল ৩ দিন থাকে। কতদিন পর ১ গ্রাম পরিবর্তিত হয়ে 0.125 গ্রাম হবে? যে একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধ জীবনকাল কত বলেছে? ৩ দিন। এবং কতদিন পর ৩ গ্রাম পরিবর্তিত হয়ে 0.125 হবে? এটা পরীক্ষায় আসে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি ৯ দিন পর। প্রথম অর্ধজীবন কি? ৩ দিন পর। ১ গ্রাম থেকে কি হবে? তার অর্ধেক হয়ে যাবে। 0.5 গ্রাম। দ্বিতীয় অর্ধজীবনকাল কি? পরের ৩ দিন। অর্থাৎ টোটাল ৬ দিন পর 0.5 থেকে হয়ে যাবে 0.25 গ্রাম। এবং তৃতীয় অর্ধজীবন যেটা আরো প্লাস ৩ দিন সমান ৯ দিন পর সেটা 0.25 গ্রাম থেকে হয়ে যাবে কি? 0.125 গ্রাম। যেটা আমাদের বলেছে যে ১ গ্রাম থেকে 0.125 গ্রাম হতে গেলে কদিন সময় লাগবে? ৯ দিন সময় লাগবে। ঠিক আছে? গ্লাস সেরা হিসেবে বর্ণনা করা হয় কোনটিকে? সঠিক উত্তর হবে কি? অপশন ডি একটি সুপার কুলড দ্রবণ।
গ্লাস বা কাঁচকে সুপার কুলড লিকুইড বা অতি শীতলকৃত তরল বলা হয়, কারণ কি? এটি তরল অবস্থা থেকে কঠিন হওয়ার সময় সাধারণ স্ফটিকের মতো নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার কিন্তু নেয় না। এটি দেখতে কঠিন হলেও এর অণুগুলোর বিন্যাস অনেকটা তরলের মতো এলোমেলো থাকে। ওপেন হার্টস প্রসেস এর দ্বারা ইস্পাত তৈরিতে ঢালাই লোহা ফসফরাস ব্যবহার করা হয় না, কিন্তু অশুদ্ধ ম্যাঙ্গানিজ থাকে। চুল্লিতে নিম্নোক্ত কোনটির আস্তরণ থাকে? কি বলছে? ওপেন হার্ট প্রসেস দ্বারা ইস্পাত তৈরিতে ঢালাই লোহায় ফসফরাস ব্যবহার করা হয় না, কিন্তু অশুদ্ধ ম্যাঙ্গানিজ থাকে। চুল্লিতে নিম্নোক্ত কোনটির আস্তরণ থাকে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি, সিলিকা। ওপেন হার্ট পদ্ধতিতে যখন ঢালাই লোহায় ফসফরাস থাকে না কিন্তু ম্যাঙ্গানিজ থাকে, তখন চুল্লিতে সিলিকা বা আম্লিক আস্তরণ কিন্তু ব্যবহার করা হয়। এটি মূলত অম্লীয় ওপেন হার্ট পদ্ধতি নামে কিন্তু পরিচিত। তেজস্ক্রিয় উপাদানের নিউক্লিয়াস থেকে কোনটি নির্গত হয়? বলো। সঠিক উত্তর কি হবে? না প্রোটন না নিউট্রন। ঠিক আছে। যে তেজস্ক্রিয় উপাদানের নিউক্লিয়াস থেকে প্রধানত আলফা বিটা গামা কিন্তু রশ্মি নির্গত হয়। কণা যা রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ছাড়াই একটি পরমাণুর নিউক্লিয়াসে যোগ করা যেতে পারে, তাকে কি বলে? যে কণা যা রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ছাড়াই কিন্তু একটি পরমাণুর নিউক্লিয়াসে যোগ করা যেতে পারে, তাকে আমরা কি বলবো? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন এ, নিউট্রন। একটি পরমাণুর রাসায়নিক বৈশিষ্ট্য নির্ভর করে তার নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যার উপর, যাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলি। নিউট্রন হলো আধানহীন বা চার্জহীন কণা। নিউক্লিয়াসে একটি নিউট্রন যোগ করলে পরমাণুটির ভর বা আইসোটোপ পরিবর্তিত হয়। কিন্তু প্রোটন সংখ্যা একই থাকায় এর রাসায়নিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। প্রোটন বা ইলেকট্রন যোগ করলে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস পরিবর্তিত হয়ে যায়। ফলে রাসায়নিক বৈশিষ্ট্য কিন্তু বদলে যায়। প্রথম বহর কক্ষে একটি ইলেকট্রনের শক্তি হলো কি? 13.6 ইভি। ঠিক আছে? তার দ্বিতীয় বহর কক্ষে শক্তি কি হবে? বলো। তো -13.6 ইভি। সঠিক উত্তর কি হবে? অপশন বি, -3.4 ইভি। কিভাবে বের করব? যে বোহর মডেল অনুযায়ী n তম কক্ষপথে ইলেকট্রনের শক্তির যে সূত্রটা সেটা কি? En সমান কি? প্রথম যে বোহর কক্ষ তার যে ইলেকট্রনের শক্তি বাই n স্কয়ার। তাহলে প্রথম কক্ষপথের শক্তি E1 কত? যে -13.6 ইভি। আর দ্বিতীয় কক্ষপথে n কে আমরা কি, n কে কি ধরেছি? n সমান হচ্ছে কি 2, n ধরেছি তাই n সমান কি এখানে 2, কারণ দ্বিতীয় কক্ষ। তাই যদি হয় তাহলে E2 বের করবো কি হবে? -13.6 বাই 2 স্কয়ার সমান আল্টিমেটলি দাঁড়াবে কত? -3.4 ইভি। ভিনেগার নিম্নোক্ত কোনটির একটি লঘু দ্রবণ? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার হলো মূলত অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত কি? CH3COOH। ঠিক আছে? এটা হচ্ছে ভিনেগারের সংকেত। একটি জলীয় দ্রবণ। এটাও আছে যে ভিনেগারের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। সাধারণত এতে 4% থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড কিন্তু থাকে। ঠিক আছে? এটি বিভিন্ন খাবার সংরক্ষণ এবং রান্নায় কিন্তু ব্যবহৃত হয়। এক জোড়া যৌগ যা দ্রবণে একসাথে থাকতে পারে না, কোন জোড়াটি? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, সোডিয়াম বাইকার্বনেট এবং কস্টিক সোডা। সোডিয়াম বাইকার্বনেট যার সংকেত কি? NaCHO3 একটি মৃদু অম্লীয় লবণ, এবং কস্টিক সোডা, কস্টিক সোডা কি? NaOH এর সংকেত। একটি শক্তিশালী হচ্ছে ক্ষার। এরা জলীয় দ্রবণে একসাথে থাকলে নিজেদের মধ্যে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট, জল এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু উৎপন্ন করে।
তাই এরা একসাথে কিন্তু থাকতে পারবে না। বঙ্গোসাগরের জলে সবচেয়ে বেশি পরিমাণে যে আয়ন থাকে সেটি কোনটি বলো? সঠিক উত্তর কি হবে? অপশন এ Na+ বা সোডিয়াম এবং ক্লোরিন। ঠিক আছে? কোনো বইয়ে কিন্তু এটা দেওয়া রয়েছে। অপশন সি দেওয়া রয়েছে যে ম্যাগনেসিয়াম এবং সালফার ডাইঅক্সাইড এটা দেওয়া রয়েছে। বঙ্গোসাগর বা যেকোনো সমুদ্রের জলে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে? সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন থাকে। ঠিক আছে? ক্লোরিন আয়ন থাকে। চলো দেখে নিই পরের প্রশ্ন। তেজস্ক্রিয়তার একক কি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি কুরি। তেজস্ক্রিয়তার সক্রিয়তার পরিমাপের জন্য কুরি এককটি ব্যবহার করা হয়, যা বিজ্ঞানী মেরি কুরি এবং পিয়ের কুরির নামে কিন্তু রাখা হয়েছে। এছাড়া তেজস্ক্রিয়তার এসআই একক হলো কি? বেকারেল। ঠিক আছে? নিচের কোনটি একটি উপাদান বা এলিমেন্ট? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি গ্রাফাইট। গ্রাফাইট আসলে কার্বনের একটি রূপ, যা একটি মৌলিক পদার্থ বা উপাদান। বাকিগুলো যৌগিক বা মিশ্র পদার্থ। যেমন টেবিল লবণ হলো সোডিয়াম ক্লোরাইড, জল হলো হাইড্রোজেন এবং অক্সিজেনের যৌগ। একটি ঘরের ভেতরে আপেক্ষিক আর্দ্রতা 50% এবং তাপমাত্রা 30°C, যদি তাপমাত্রা 40°C হয়ে যায়, তারপরে আপেক্ষিক আর্দ্রতা কি হবে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন সি হ্রাস পাবে। অপশন বি হ্রাস পাবে। তাপমাত্রা বাড়লে বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। যেহেতু ঘরের ভেতরে থাকা জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ একই থাকছে, কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে জলীয় বায়ুর যে ধারণ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে যাবে। কলেডীয় কণা স্থির হয় না এর কারণ কি? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন বি। তারা বিচ্ছুরণ মাধ্যমের তুলনায় অনেক কম পরিমাণে উপস্থিত থাকে। এই কারণে কলেডীয় কণাগুলো একই ধরনের বৈদ্যুতিক চার্জ ধনাত্মক বা ঋণাত্মক বহন করে, যার ফলে তারা পরস্পরকে বিকর্ষণ করে এবং বড় কণা বা থিতান তৈরি করতে পারে না। এছাড়া বায়নীয় গতি তাদের অবিরাম এলোমেলোভাবে কিন্তু চালিত করে, যা অভিকর্ষ বলের প্রভাবকে প্রতিহত করে। বিদ্যুৎ চমকানো বৃষ্টির গঠনকে প্ররোচিত করে। নিম্নোক্ত কোন কারণে এটা হয়ে থাকে? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি তড়িৎ প্রবাহের নির্গমন H2O অণুকে কিন্তু সক্রিয় করে। বিদ্যুৎ চমকানোর সময় মেঘের মধ্যে প্রচণ্ড বৈদ্যুতিক শক্তি নির্গত হয়। এই বিদ্যুৎ প্রবাহ বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প অর্থাৎ H2O অণুগুলোকে আয়নিত বা উত্তেজিত করে তোলে। এর ফলে ক্ষুদ্র জলকণাগুলো দ্রুত একত্রিত হয়ে বড় ফোঁটায় কিন্তু পরিণত হয়, যা বৃষ্টি হিসেবে কিন্তু ঝরে পড়ে। নাইট্রোজেনের সংবদ্ধকরণ বলতে কি বোঝো? বলো। যে নাইট্রোজেনের সংবদ্ধকরণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে কি? অপশন বি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে দরকারি যৌগে রূপান্তর। নাইট্রোজেন সংবদ্ধকরণ এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস বিভিন্ন জৈবিক বা ভৌত উপায়ে অ্যামোনিয়া বা নাইট্রেট যৌগে রূপান্তরিত হয়ে মাটিতে আবদ্ধ হয়। রাসায়নিক বিয়োজন সম্পর্কিত সমস্ত প্রতিক্রিয়া কেমন প্রকৃতির? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন ডি বিপরীত বা অপরিবর্তনীয় এবং এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক কিন্তু হতে পারে। রাসায়নিক বিয়োজন বিক্রিয়া সাধারণত বিপরীতমুখী বা অপরিবর্তনীয় এবং তাপহারী বা তাপোৎপাদী উভয় ধরনের কিন্তু হতে পারে, যা বিক্রিয়ার শর্তের উপর নির্ভর করে। তবে অনেক ক্ষেত্রে বিয়োজন বা ভেঙে যাওয়ার জন্য বাইরের তাপ শক্তি প্রয়োজন হয়। তাই তাপহারী বৈশিষ্ট্যই কিন্তু বেশি দেখা যায়।
নিচের কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী? বলো। প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে এটা। সঠিক উত্তর কি হবে? অপশন সি সিলভার। সিলভার হলো সমস্ত ধাতুর মধ্যে তাপ ও বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী। যদিও তামা ব্যবহারিক ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, মূলত কম খরচের কারণে। কিন্তু পরিবাহিতার ক্ষমতার দিক দিয়ে কিন্তু সিলভারই কিন্তু সর্বোত্তম। হাইড্রোজেন বোমার কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়? এটা সম্ভবত আমরা ফিজিক্সে আলোচনা করেছি। সঠিক উত্তর কি হবে? অপশন বি পারমাণবিক সংযোজন, যাকে আমরা কি বলি? নিউক্লিয়ার ফিউশন। এটা আমরা ফিজিক্সে ডিটেইলসে আলোচনা করেছি। লোহা থেকে সবচেয়ে বিশুদ্ধতম রূপ হলো কোনটি? বলো। যে লোহার সবচেয়ে বিশুদ্ধতম রূপ কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশন এ রট আয়রন। রট আয়রনে লোহার পরিমাণ সবচেয়ে কিন্তু বেশি থাকে, 99% এরও বেশি, এবং এতে কার্বনের পরিমাণ খুব কম থাকে, সাধারণত 0.08% কম, যা একে সবচেয়ে বিশুদ্ধ এবং নমনীয় লোহায় কিন্তু পরিণত করে। সৌরশক্তি কোনটির কারণে হয়ে থাকে? এটাও রিপিটেড প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? অপশন এ পারমাণবিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। ঠিক আছে? যে সূর্যের কেন্দ্রে প্রচণ্ড তাপ এবং চাপে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসগুলো মিলিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস কিন্তু তৈরি করে, যা সংযোজন বিক্রিয়া, যার ফলে কিন্তু বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। যখন জল 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঠান্ডা হয়, তখন এটি কি হয়? সঠিক উত্তর হবে কি? অপশন সি। এটি প্রথমে সংকুচিত হয় এবং তারপর প্রসারিত হয়। সাধারণত যে কোনো তরল ঠান্ডা করলে আয়তনে কিন্তু কমে। কিন্তু জলের ক্ষেত্রে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনত্ব কিন্তু এর সবচেয়ে বেশি। তাই 7 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত জল সংকুচিত হয় এবং তাপমাত্রা কি হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কিন্তু সে কি হবে? প্রসারিত হবে। যদি বাতাসের ঘনত্ব 1.30 গ্রাম পার লিটার হয়, তাই 7.8 গ্রাম বায়ু দ্বারা অধিকৃত আয়তন কত হবে? বলো। কত হবে? সঠিক উত্তর হবে কি? অপশন বি 6 লিটার। আয়তন মানে কি? হচ্ছে কি? ভর বাই ঘনত্ব। ঠিক আছে? ওকে? তাহলে 7.8 কে যদি আমরা 1.30 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 6 লিটার হবে। ঠিক আছে? চলো দেখে নিই পরের প্রশ্ন। যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায়, তখন এটিতে তখন এটি ড্যাশে রূপান্তরিত হয়। যখন একটি হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারায়, তখন এটি ড্যাশে রূপান্তরিত হয়। বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি হিলিয়াম আয়ন। যখন কোনো নিস্তড়িত পরমাণু ইলেকট্রন হারায়, তখন সেটি ধনাত্মক চার্জযুক্ত আয়নে বা ক্যাটায়নে কিন্তু রূপান্তরিত হয়। হিলিয়াম পরমাণু একটি ইলেকট্রন হারালে এটি কি হবে? He+ আয়নে কিন্তু রূপান্তরিত হবে। স্টোরেজ সেলে কি সংরক্ষণ করা হয়? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন ডি রাসায়নিক শক্তি। স্টোরেজ সেল বা রিচার্জ বল ব্যাটারি, যেমন কি লেড অ্যাসিড ব্যাটারি, চার্জ করার সময় বৈদ্যুতিক শক্তি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে সঞ্চিত থাকে। যখন প্রয়োজন হয়, এই সঞ্চিত রাসায়নিক শক্তি পুনরায় বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে বিদ্যুৎ সরবরাহ করে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড এ 10 গ্রাম বরফের সাথে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 গ্রাম জল মেশানো হয়, তাপমাত্রার মিশ্রণ হবে কেমন? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। কারণ 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পুরোপুরি গলাতে প্রয়োজনীয় তাপ কি লাগবে?
10 গ্রাম ইন্টু 80 ক্যালোরি পার গ্রাম অর্থাৎ 800 ক্যালোরি। কিন্তু 10 গ্রাম জল 10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে নেমে আসার সময় 10 গ্রাম ইন্টু 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে 10 - 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 100 ক্যালোরি তাপ কিন্তু দিতে হতে পারে। ওকে? কত ক্যালোরি তাপ লাগবে? 100 ক্যালোরি। যেহেতু বরফ গলাতে প্রয়োজনীয় তাপ কত? 800 ক্যালোরি। উপলব্ধ তাপের 100 ক্যালোরির চেয়ে কিন্তু অনেক বেশি। তাই বরফ আংশিক গলবে এবং মিশ্রণের তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু থাকবে। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি, আলফা রশ্মি। বাকি ৩ টি বিকল্পে ক্যাথোড রশ্মি, ফটো ইলেকট্রন রশ্মি এবং তাপীয় ইলেকট্রন প্রতিটিই কিন্তু আসলে ইলেকট্রন প্রবাহ। অন্যদিকে এই আলফা রশ্মি হলো কি? ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। সৌর বর্ণালীতে সোডিয়ামের তরঙ্গদৈর্ঘ্য ফ্লাইন হওয়ার রেখাগুলি দেখা যায়। এটা প্রমাণ করে যে, কি প্রমাণ করে? কি প্রমাণ করে? সঠিক উত্তর হবে কি? অপশন ডি, সৌর বায়ুমণ্ডলে সোডিয়াম আছে। ঠিক আছে? নিম্নোক্ত কোনটি ধাতু নয় বলেছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ডি, সিলিকন। সিলিকন আসলে একটি কি অর্ধপরিবাহী বা ধাতুকল্প, যার মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের কিছু না কিছু বৈশিষ্ট্য কিন্তু বর্তমান থাকে। বাকি ৩ টি যেমন প্লাটিনাম, পারদ, নিকেল এগুলো কিন্তু বিশুদ্ধ ধাতু। পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভান্ডার কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন বি, বায়ু। একবারে সহজ প্রশ্ন এটা। অক্সিজেন আবিষ্কার করেন কে? বলো। একটু আগেই পড়লাম। সঠিক উত্তর হবে কি? অপশন এ, প্রিস্টলি। নিম্নোক্ত কোনটির অদৃশ্য কালির মিশ্রণে থাকে? যে নিম্নোক্ত কোনটি অদৃশ্য কালির মিশ্রণে থাকে? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন এ, কোবাল্ট ক্লোরাইড এবং জল। কোবাল্ট ক্লোরাইড যার সংকেত কি? COCl2 জলীয় দ্রবণে গোলাপি রঙের হয়। যখন এটি দিয়ে কোনো কাগজে লেখা হয় তখন এটি অদৃশ্য থাকে। কিন্তু কাগজটিকে তাপ দিলে জল বাষ্পীভূত হয়ে নীল রঙের নির্জল কোবাল্ট ক্লোরাইডে কিন্তু পরিণত হয়, যা দৃশ্যমান হয়। আবার বাতাসে রাখলে এটি জলীয় বাষ্প শোষণ করে পুনরায় কিন্তু অদৃশ্য হয়ে যায়। বুঝতে পেরেছো এটা? এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন উপাদান থাকে? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন বি, বিউটেন প্রোপেন। এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে মূলত বিউটেন, প্রোপেন নামক কিন্তু হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ থাকে, যা চাপে তরল অবস্থায় থাকে। এই গ্যাসের প্রধান উপাদান হিসাবে বিউটেন এবং এর সাথে অল্প পরিমাণে প্রোপেন মিশিয়ে কিন্তু ব্যবহার করা হয়। যে প্রক্রিয়ায় এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের হয় তাকে কি বলে? বলো। কি বলে? সঠিক উত্তর হবে কি? অপশন বি, নিঃসরণ। যখন কোনো সরু ছিদ্র দিয়ে উচ্চ চাপযুক্ত স্থান থেকে গ্যাস কম চাপের স্থানে বেরিয়ে আসে তখন সেই প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। এলপিজি সিলিন্ডারে গ্যাস উচ্চ চাপে থাকে, সরু ছিদ্র দিয়ে বাইরে আসার এই প্রক্রিয়াটি কিন্তু ঘটে থাকে। নিচের কোন যৌগটির মধ্যে উপচৌম্বকীয় ধর্ম দেখা যায়? বলো। সঠিক উত্তর কি হবে? নাইট্রিক অক্সাইড, NO। ঠিক আছে? NO অণুর মোট ইলেকট্রন সংখ্যা কত? 15। নাইট্রোজেন 7+ এবং অক্সিজেন হচ্ছে 8, যা একটি বিজোড় সংখ্যা। এই একটি অতিরিক্ত বিজোড় ইলেকট্রন থাকার কারণে কিন্তু
একটি উপচুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক ধর্ম কিন্তু প্রদর্শন করে। ঠিক আছে? অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন H2O, কার্বন ডাই অক্সাইড এবং সোডিয়াম, এই সালফার ডাই অক্সাইড, এই জোড় সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট, এগুলো কিন্তু জোড় সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট। এদের সব ইলেকট্রনই জোড়ায়, জোড়ায় থাকে। তাই এদের হচ্ছে কি বলা হয়? এগুলো তীর চৌম্বকীয় এদেরকে বলা হয়। মানে ডায়াম্যাগনেটিক। ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়। যে ইথাইল অ্যালকোহল জলে কিন্তু সম্পূর্ণরূপে মিশ্রিত হয়। এই মিশ্রণ থেকে ইথাইল অ্যালকোহলকে আলাদা করা যায় কিভাবে? বলো। সঠিক উত্তর হবে কি? অপশন সি, আংশিক পাতনের সাহায্যে। ইথাইল অ্যালকোহল এবং জল, মানে অ্যালকোহল এর স্ফুটনাঙ্ক প্রায় কত? 78.5 ডিগ্রি সেলসিয়াস এবং জলের ফুটাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এদের স্ফুটনাঙ্কের পার্থক্য কত? 25 ডিগ্রি সেলসিয়াসের কম হওয়ায় এদের মিশ্রণ থেকে আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে কিন্তু অ্যালকোহলকে পৃথক করা হয়। যখন এই মিশ্রণকে উত্তপ্ত করা হয় তখন কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট ইথাইল অ্যালকোহল প্রথমে বাষ্পীভূত হয় এবং ঘনীভবনের মাধ্যমে আলাদা করা হয়। হাইড্রোজেন পারঅক্সাইড নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? যে হাইড্রোজেন পারঅক্সাইড নিচের কোন যৌগের সমপরিমাণ ইলেকট্রন আছে? সঠিক উত্তর কি হবে? CH3OH। হাইড্রোজেন পারঅক্সাইড যার সংকেত কি? H2O2 এবং মিথানলে ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান 18টি। ঠিক আছে? এটা হচ্ছে কার সংকেত? মিথানল। ঠিক আছে? CH3OH। এই ছিল আজকের ক্লাসটি। টোটাল 3টে ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু কেমিস্ট্রি টোটাল কমপ্লিট হয়ে যাবে। তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, কেউ ফাঁকি দিও না। দেখা হবে পরের ভিডিওতে। চলো।